ভোলে আবার পারকরিকা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিলকে নিয়ে ফিরে এসেছে সাক্ষ্য আর ঝিলের মা। আর তখন ঝিলকে বলে যে সাক্ষ্য যে চলো ভিতরে, আর তখন বাড়ির সবাই বলে দাঁড়াও। তখন ওর ঠাম্মিও বলে ওখানকারই দাঁড়াও, আগে আমাকে প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে কাল রাত্রে তুমি এ বাড়িতে কেন ছিলে না কো? তখন সাক্ষ্য বলে ঠাম্মি যেটা হবার সেটা তো হয়ে গেছে, সেটা তো আর বদলানো যাবে না, তাই না? তাই বলছি ও এখন বাড়িতে ঢুকুক, কেন বারণ করছো? তখন ওর ঠাম্মি বলছে আমি বারণ করছি কারণ আছে, তাই বারণ করছি। তখন ঝিলের মা বলছে মাসিমা একটু আপনি শান্ত হন, আর ওকে আপনি ঢুকতে দেন। আমি বলছি এবারকার মতো ভুল হয়ে গেছে, আর ওর কখনো ভুল হবে না, আমি কথা দিচ্ছি। আমি খুব বকাবকি করেছি এসব বলে। তখন বলে যে না, আগে ওকে বলতেই হবে ও রাত 12টার সময়তে কেন বাড়ি থেকে বেরিয়ে চলে গেলো, আমাকে এই কথাটা উত্তর দিতেই হবে এসব বলে। তখন ঝিল কোনো কথাই না বলে ওখানকার চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন ওর মেজো কাকিমণিও বলেন, মেজো কাকাও বলে কেন কিছু বলছিস না, বল কি কেন এ বাড়ি থেকে বেরিয়ে গেছি রাত 12টার সময়তে? এবার তো তোকে বলতেই হবে নাকি? আমরা তো জানি যে এইসব মেয়েরা কি করে, রাত বেরিতে যায়। তখন সাক্ষ্য বলে কী হলো ঝিল, বলো কেন বলছো না? দেখলে তো তোমার জন্য আমাকে কত কথা শুনতে হচ্ছে, এবার বুঝতে পারছো তুমি আমাকে না বলে চলে যাওয়ার ফলটা কেমন হয়েছে? তখন সাক্ষ্যর মা বলে আমি কিছুতেই এই মেয়েটাকে মেনে নেব না খো, আর এই মেয়েটাকে কিছুতেই ঢুকতে দেবো না। তখন ওর ঠাম্মিও বলে যে আগে ওকে বলতে হবে যে ও কোন কারণে রাত 12টার সময়তে আমাদের বাড়ি ছেড়ে চলে গেল, সে কথাটা আগে উত্তর দিতেই হবে। তখন সাক্ষ্যকে ওর মেজো কাকা বলে কী হলো সাক্ষ্য, বলছে না কেন, বল এবার। তখন ওর ছোটো মা বলে ঝিল তুমি তো অন্তত আমাকে বলে যেতে পারতে নাকি, আমাকে কেন বললে না? তখন সাক্ষ্যর মা বলে এবার বোঝ, বরণ করে ঘরে তুলবি না। তখন ও ছোটো মা বলে তাই তো আমি এখন দেখছি, এটা মনে হচ্ছে। তখন ওখানে শতরূপা বলে কিসের জন্য আমরা এই বরণ টরণ করি, এই মেয়েকে কেন ঘরে তুলিনি, বুঝতে পেরেছো তো? ও বস্তির মেয়ে, তো ওর বস্তির কালচারই থাকবে, তো কোথায় থেকে বিলং করে সেটা তো দেখতে হবে। তখন ঝিলের মা হাত জোর করছে আর সাক্ষ্যর মাকে বলছে বড় বৌদি এবারকার মতো আমার মেয়েটাকে ক্ষমা করে দাও প্লিজ, আর কখনোই ওই অন্যায় করবে না, তোমাদেরকে না বলে কখনো এই বাড়ি ছেড়ে চলে যাবে না। তখন ঝিল বলে মা তুমি এটা কী করছো, আমার জন্য তুমি সবার কাছে কেন ক্ষমা চাইছো, আর সবার কাছে কেন বা হাত জোর করছো? আমার জন্য কারোর কাছে তোমাকে ছোট হওয়ার দরকার নেই, আর ক্ষমা চাওয়ারও দরকার নেই খো। তখন সাক্ষর মা আবারও বলে কী হলো, আমি কিছু বলছি না খো, আমি তো বলছি যে আমি কিছুতেই এই মেয়েটাকে মেনে নিতে পারছি না খো। তখন সাক্ষর ঠাম্মিও আবার ওই সব কথাগুলো বলছে। আর তখন ঝিল বলছে আমি কেন বাড়ি থেকে বেরিয়ে গেছি সে কথাগুলো আমি বলতে চাইনি খো, তাই বলিনি খো। তখন বলে বলতেই হবে। তখন ঝিলের মা বলছে আমি বলি কিসের জন্য বেরিয়ে গেছে তা? তখন সাক্ষর বাবা বলে কিসের জন্য বেরিয়ে গেছে? তখন সাক্ষর দাঁড়িয়ে থাকে, আর ঝিলের মা তখন বলে যে হ্যাঁ, ও আমাকে ছোটোবেলা থেকে জোরে ধরে ঘুমাতো, তো তাই ওর ঘুম আসছিলো না, তাই আমাকে একটু জোরে ধরে ঘুমাবে বলেই কিন্তু ও বাড়ি থেকে বেরিয়ে গেছিলো, ওর ভুল হয়ে গেছে গো, এসব বলে। তখন সাক্ষর মা বলে তাই নাকি, তোমাকে জোরে ধরে ঘুমানোর জন্য বাড়ি গেছিলো? তখন সাক্ষ্য বলে ঝিল তুমি কেন আমাকে না বলে চলে গেলেন, যদি আমাকে বলে যেতে তাহলে এত কিছু হতো না। তখন সেখানে তুতুর আসে আর বলে এসব মেয়েরা আবার কী করবে, এসব মেয়েরা তো এটাই পড়ে নাকি রাত বিরেতে যেখানে সেখানে চলে যেতে। তখন ঝিল বলে তুতুর এই যে এত বড় বড় কথা বলছো, আমি যদি সত্যি কথাটা সবার সামনে বলি নিজের মুখটা দেখাতে পারবে সবাইকে? তখন তুতুর বলে কেন, আমি কি করেছি? তখন ঝিল বলে কেন কি করেছো সেটা তুমি জানো না খো, এসব বলে। তখন আবারও ওখানকার সবাই দাঁড়িয়ে থাকে, আর শতরূপা বলে তুই আবার কি বলবি, তোর তো কিছু বলার থাকতেই পারে না খো। তখন সাক্ষ্য বলে কী হলো ঝিল, বলো কে কী করেছে, আর তোমার সাথে কী অন্যায় করেছে তুমি সেটা বলো, আমি বলছি কি হবে না হবে সে ব্যবস্থা দেখছি। তখন সাক্ষর বাবা বলে বল কী হয়েছে তোর, যে রাত্রেবেলাতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলি, নিশ্চয়ই কিছু হয়েছে, আমি অন্তত বিশ্বাস করি এমনি এমনি তুই রাতে বেরিয়ে যাওয়ার মেয়ে রাখো, কিছু না কিছু সেখানকার ঘটেছিল। তখন ঝিল বলে আমাকে যে ঘরটা দিয়েছিলে তোমরা, সেই ঘরটাতে আমার থাকতে একটুও ভালো লাগছিল না। তখন ঝিল বলে যে কি যে হ্যাঁ, ওই ঘরটাতে আমি শুতে গিয়েছিলাম, তখন ওরা এমনভাবে আমার সঙ্গে ব্যবহার করছিল যে আমি সেই ব্যবহারটাকে আমার কাছে অসহ্য মনে হচ্ছিলো। তখন বলে জানো ওরা আমার সঙ্গে কী কী করেছে তা? আমাকে তো কোনো জায়গাতে বসতে দিচ্ছিলো না, খাটের উপর শুতে দিচ্ছিলো না, ওরা সব জায়গাগুলো দখল করে নিয়েছিল। কিন্তু একটা কথা, আমার তো বিছানায় শোয়ার অভ্যাস নেই, মাটিতে শোয়ারও অভ্যাস আছে, তা আমি একটা মাদুর পেতে মাটিতে শুয়েছিলাম, কিন্তু সেটাও ওদের সহ্য হলো না। সেখানে ওরা হয়ে হট্টকাল গেড়াচ্ছে, জোরে জোরে চিৎকার করছে আর গান বাজনা করছে। আর আমার মনে হচ্ছে কি যে না, এবার যদি আমি এখানে থাকি তাহলে আমি হয়তো কিছু একটা বলে ফেলবো, আমি বাড়ির নতুন বউ তো, তাই মনে করে আমি বাড়ি থেকে বেরিয়ে কিন্তু সেখান থেকে চলে গেছিলাম, এসব বলে। তখন
সাক্ষ্য বলে যে কি তোর এসব কি বলছে, তুই এবার চুপ করে আছিস কেন? এতক্ষণ ধরে তো তুই ঝিলকে খুব ব্লেম করছিলি নাকি? তখন ঝিল বলে আর জানো আর কি কি করেছে, ওর একটা ছেলে বন্ধু আমার হাত ধরে মাঝরাতে টানাটানি করছিল। আমার এইসব অসভ্যগুলো না আমার একদম সহ্য হয় না। কি বলো তো তুতুর, তোমরা তো বড়লোক বাড়িতে বিলং করো, বড়লোকের ঘরে জন্ম হয়েছে তোমাদের, তোমরা সব কিছু এনজয় করতে পারো, হ্যাঁ, কিন্তু এসব অসভ্যগুলো না আমার কাছে অসভ্যই মনে হয়েছে গো। এগুলো কখনো আমাকে সভ্য মনে হয়নি। আমাদেরকে কথায় কথায় বলো না যে আমরা অসভ্য, কিন্তু না, আমরা অসভ্য না, তোমরাই কিন্তু অসভ্য। তখন সাক্ষ্য বলে কী হলো তুতুর, এবার অন্তত কিছু বল, এতক্ষণ ধরে তো তুই ঝিলিকে অনেক কিছু বললি। তখন তুতুর বলে আমি কি করেছি, আমি তো কিছু করিনি, কালকে বাসর রাত ছিল, তাই বড়রাই তো বলে বাসর জাগতে, তাই আমরা বাসর জাগছিলাম। কিন্তু ছোট ভাই তুই কেন ঘর থেকে বেরিয়ে চলে গেলি, তুই তো নিজের ইচ্ছাতেই চলে গেলি নাকি, তাই আমরা বাসর জাগছিলাম। তখন ঝিল বলে আমি জানতাম তুতুর এইভাবেই কথাগুলো ঘুরিয়ে দিবে, তাই আমি কাউকে কিছু বলতে চাইনি কো। আমার কাছে তো কোনো প্রমাণও নেই, কোনো রেকর্ডও নয়, দুর্ভাগ্য বিষয়। আমার কাছে শুধুমাত্র আমার মুখের কথাটুকুনি আছে, তাই বলছি যে কি যে বলতে চাইছিলাম না। কিন্তু তুতুর আর তোমরা আমার বাড়িতে সবাই আমাকে বলতে বাধ্য করলে, তাই আমি এসব কথা বললাম। তখন সুদর্শনা বলছে যে আমারও মনে হয় যে হয়তো তুতুর এরকম ব্যবহারই করতে পারে, কারণ এরকমই দেখেছি যে কি তুতুর ঝিলের সঙ্গে এরকম কিছুই করছিল। তখন তুতুর বলেন ছোটো মা তুমি তো এ বাড়িতে থাকো না, তা তুমি কেন এই বাড়িতে মাথা ঢুকাইছো? তখন সুদর্শনা বলে তুতুর একটা কথা বলি, হ্যাঁ আমার কি হয়েছে না হয়েছে সেটা তোমার ছোটকার সাথে আমার পার্সোনাল লাইফ, তুমি এখানে মাথা ঢুকাতে পারো না। এখানে হ্যাঁ বড়রা আমাকে বকাবকি করতে পারে, বড়রা যেটা বলবে সেটা আমি মাথা পেতে আমি নিতে বাধ্য, কিন্তু তুমি আমাকে বলতে পারো না, তুমি বলার কি আমাকে, তুমি ছোট ছোটোর মতো থাকো। তখন শতরূপা বলে তুই তোর বেশি কথা বলিস না, চুপ করে থাক, আর এখানে তোকে কোনো কথা বলতে হবে না, ঘরে যা। এখন তুই যাই বলিস না কেন সবটাই কিন্তু মিথ্যে হবে, কারণ ওকে তো সবাই বিশ্বাস করে, এই যে নতুন যিনি এসেছেন ও তো এবারে ভগবান, ও তো কোনো কিছু মিথ্যা কথা বলে না, তাই না, ও সবসময় তো সত্যবাদী কথা বলে। তখন ঝিল বলে না আমি ভগবান কেন হতে যাবো, কিন্তু আমি মিথ্যা কথা বলি না, আমি সত্যি কথাই বলি। তখন স্বাক্ষর মেজে কাকুমনি বলে তাই নাকি, হ্যাঁ আমি মিথ্যা কথা কেন বা বলতে যাবো, যেটা হয়েছে আমি তো সত্যটুকুই বলেছি। কিন্তু হ্যাঁ আমি জানি ও তো তোমাদের বাড়ির মেয়ে, ওর কোনো দোষ দেবে না তোমরা, আমি তো পরের বাড়ির বউ, তাই আমার দোষ হবে। আমার কি এটুকু বুদ্ধি না যে মাঝরাতে নতুন বউ আমি বাড়ি থেকে বেরিয়ে চলেছি, অন্তত আমার এতটুকু বুদ্ধি আছে। তখন ঝিলের মা বলে মাসিমা যা হবা তা তো হয়েই গেছে, আর তো এই কথাটা বাড়িয়ে কোনো লাভ নেই, আপনি ওকে ক্ষমা করে দেন আর ওকে এখানেই থাকতে দেন। তখন সাক্ষ্য বলে মিনু মাসি তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো নাকি, আমি ওর বর আছি। ঝিলেরও এই বাড়িতে ঠিক অতটাই অধিকার আছে যতটা আর সবার আছে, কারণ এটা আমারও বাড়ি, ওর শ্বশুর বাড়ি থাকবেন, তা আপনাকে বলছি আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। তখন সেখান থেকে মিনু বাড়ি চলে যায়, আর তখন সেখানে ঝিল দাঁড়িয়ে থাকলে সাক্ষর বাবা বলে ঝিল এবার সবাই ঘরে যা, আর তুইও ঘরে যাবি, আর একটা কথা বলছি সবাইকে আমি, এমন কিছু করো না যাতে ঝিলকে এবার থেকে তাড়িয়ে দিলে তোমরা খুব লাভ করবে, হ্যাঁ আমি যতদিন এই বাড়িতে আছি একটা কথা মাথায় রাখবে, আমি কখনোই আমি ঝিলকে এবার থেকে যেতে দেবো না কো, আমি থাকাকালীন ঝিল এবার থেকে কোথাও যাবে না কো, এটা তোমরা ভালোভাবে বুঝে নাও। কী হলো ঝিল এখনও তুই দাঁড়িয়ে আছিস কেন, তোকে বললাম না ঘরে যেতে। তখন সাক্ষ্য ঝিলকে নিয়ে ঘরের দিকে রওনা দেয়। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর কোনো জায়গাতে ভুল ত্রুটি পড়ে থাকলে ক্ষমা করবেন।